This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটা বেশ জমজমাট, একটু অন্যরকম। অভিষেক ও শমিকের জমজমাট গল্প। অভিষেক শমিকের ব্যাপারটা কি হচ্ছে আপনাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে। দেখুন, 2026-এর নির্বাচনে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনারা বলবেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি? মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে বলা যায় যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল নেই, দলটার নাম হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক সাংসদ, আমাদের দুর্দান্ত বক্তা, সম্প্রতি বিদেশে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করে এসছে, এবং অভিষেক এমন একজন সেনাপতি দলের যে তার সম্বন্ধে যতটুকু বলা যায় ততটুকু কম। স্বাভাবিকভাবেই তিনি দলের সেনাপতিত্ব করবেন। উল্টো দিকে সদ্য আসা শ্রমিক ভট্টাচার্য, শ্রমিকের ব্যাপারটা আরেকটা দিকে রাখবো, কারণ গতকাল শ্রমিক ভট্টাচার্যকে ওয়েলকাম করা হলো দক্ষিণ কলকাতা না, ইস্টার্ন বাইপাসের ধারে একটি জায়গায়, এবং সেখানে হইচই করে সকলেই শ্রমিক জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি, আমরা শ্রমিকের পক্ষে, যা হয় আর কি বেসিক্যালি। তা অভিষেকের ব্যাপারে আসার আগে আমাদের টোটাল ইউনিট এনকের তরফ থেকে আমরা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি যে তিনি নতুন সভাপতি হয়েছেন, নতুনভাবে দেখছেন। এবং শ্রমিক ভট্টাচার্য যেমন দীর্ঘদিন নানান টেলিভিশন অনুষ্ঠানে, মানে টেলিভিশনে যে ইয়েগুলো হয়, তর্ক বিতর্ক যেটা হয়, সেখানে কিন্তু আমাদের প্রবীর বিশ্বাসের সঙ্গী ছিলেন। ফলে প্রবীরবাবু যেমন তৃণমূলের হয়ে কথা বলেছেন, শ্রমিকবাবু তেমন বিজেপির হয়ে কথা বলেছেন। প্রবীরবাবু যেমন অত্যন্ত সুসভ্য, আমার মতন নয়, তেমন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দুর মতন নয়। ফলে সেই সমস্ত অনুষ্ঠানগুলো বেশ ওজনদার হয়েছে। এখন প্রবীরবাবুও ছেড়ে দিয়েছেন, আমি জানি না হোয়াট উইল বি দ্য ফাংশন অফ শ্রমিক ভট্টাচার্য, সেটা ডিফারেন্ট। শ্রমিক ভট্টাচার্যের ব্যাপারটা বিরতির পরে রাখছি, আমার ভিডিও খুব বড় নয়। প্রথম কথাটা হচ্ছে যে আমি গতকাল সকালবেলা ফেসবুকে একটা এই যে আমাদের আজকে এনকে ডিজিটাল ব্যাপারে একটা পোস্ট ছেড়েছিলাম যে তবে কি লড়াইটা অভিষেক বনাম শ্রমিক। তাতে করে বিশ্বাস করুন, 100টার মধ্যে 100টা, প্রায় 100টা মানুষই তার মধ্যে প্রবেশ করে বলল যে এটা আনইভেন কম্পিটিশন, মানে অসম লড়াই। আপনি কি করে অভিষেকের সঙ্গে শ্রমিকের দিচ্ছেন? অভিষেকের ফরমেশনটা দেখুন। তাতে করে একটি কথা বলা যেতে পারে যে 100 জন যদি, মানে 100 জনের মধ্যে 99 জন যদি অভিষেকের পক্ষ নিয়ে থাকেন, তাহলে আমি জানি যে একজন পর্দার আড়ালে রয়েছেন যিনি অভিষেকের পক্ষ নেবেন না, বরং এই ভোটের লড়াইটার পক্ষে সওয়াল করবেন যে হ্যাঁ, যুদ্ধ হবে, কে উল্টো দিকে আছে সেটা বড় কথা না, আমাদের লড়তে হবে। সেই মানুষটির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোদ আপনাদেরকে বলি যে এই দুজনের কম্পারিজনটা কেন আনছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মিথ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আরো একবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এটা সকলেই বোঝে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ক্যান্ডিডেট। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হলেও তাকে দৌড়াতে হবে একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত থেকে, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ অব্দি প্রত্যেকটা জায়গাতে। কিন্তু মূল দায়িত্বটা যার উপর 2021-এ ছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার টিম, এবং আইপ্যাক তো বটেই, তার কিন্তু বিরাট দায়িত্ব। কারণ আপনাদেরকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো যুদ্ধকে, কোনো লড়াইকে, এমনকি উপনির্বাচনকেও খাটো করে দেখেন না, তার সেটা চরিত্রই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচাইতে বড় গুণ যেটা, তিনি খুব ভালো লিসনার, খুব ভালো কথা শুনতে ভালোবাসেন। বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি খুব কথা শোনেন, যেটা তার আত্মসহায়ক বলুন বা তারও সেনাপতি বলুন, সুমিত রায়। সুমিত আমার অত্যন্ত স্নেহভাজন, চমৎকার মানুষ। আমি প্রচুর অভিষেকের বাড়িতে গেছি, তার অফিসে গেছি, মানে দারুণ রিসেপশন পেয়েছি।
কিন্তু আমি দেখেছি যে তাদের ওখানে কাজ হয়, ফালতু গল্প করার মতন সময় কারণ নেই। এবং নির্বাচনের কাজ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু করে দিয়েছে। আপনাদেরকে বলি, গতকাল না, গত গত পরশু দিন, ইয়েস, আজ শুক্রবার, বুধবার দিন কিন্তু ইতিমধ্যেই তৃণমূল যুব কংগ্রেসের একটি বিশেষ বৈঠক ছিল, অত্যন্ত গোপন বৈঠক ছিল। কি আলোচনা হয়েছে বলবো না ডেফিনেটলি, কারণ আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রবীরবাবুরও বটে জালাউদ্দিন খান, যিনি সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথি অঞ্চলের প্রেসিডেন্ট হয়েছে। তো আমাকে সকালবেলা বলছে, আরে আমি আসছি, তুমি কোথায়? আমি বললাম, "দেখ বেটা, আমি অফিস করছি এখন।" বলে, আচ্ছা ফেরার সময় আর বোধহয় টাইম পাইনি। দীর্ঘ মিটিং হয়েছে এবং সেখানে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। কি স্ট্র্যাটেজি হয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমি জানি কি স্ট্র্যাটেজি হয়েছে। সায়নী ঘোষ সেই মিটিংটি ডেকেছিলেন এবং তাদেরকে স্ট্র্যাটেজি তৈরি করে দিলেন। সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু আসলে তৈরি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় এরা, এবং সেটা আইপ্যাকের সঙ্গে একটা কম্বাইনলি, আপনারা তো জানেন যে জৈন রয়েছে ওখানে, আইপ্যাকের একটা গ্রুপ, তাদের মধ্যে একটা প্রোগ্রামিং হয় এবং তারা একটা স্বচ্ছ ধ্যান ধারণা দেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণ যেটা, কাউকে খাটো ভাবে দেখেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন একটা ইউনিট রয়েছে যে অমুক অমুক অমুক, তার অত্যন্ত পুরনো দিনের সাথী বা তার ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা যাদের উপর তিনি ভরসা করেন। সুব্রত বক্সী তার মধ্যে অন্যতম, অরূপ বিশ্বাস আছে, ববি আছে। অ্যাজ সাচ অভিষেকের ওরকম ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলে কিছু ব্যাপার না। তিনি জানেন যে আমার এটা দলটা চালাতে হবে, এবং দলটা চালাতে গেলে যেগুলো যেগুলো করতে হবে তাকে দিয়ে সেগুলো করতে হবে। মানে অনেকেই বলেছে ডক্টর সেন, শান্তনু সেন নাকি ভয়ঙ্কর অভিষেকের ঘনিষ্ঠ, তিনি যা খুশি তাই করতে পারেন, অভিষেকই তাকে ছেড়ে বাদ দিয়ে দিয়েছে। অনেকেই ভেবেছেন মমতা বাদ দিয়েছে, তা নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় সফর সঙ্গী হন একটা ইউনিট অফ রিপোর্টার। আমিও মাঝে মাঝে তাদের সঙ্গী হয়েছি, কিন্তু এখন বয়স হয়ে গেছে, আর দৌড়ঝাঁপ করা যায় না। হ্যাঁ, এই ধরুন দীঘা টিঘাতে গেলাম, সেটা আলাদা কথা। তো তাদের মধ্যে একটা ইউনিট রয়েছে, যেমন সংবাদ প্রতিদিনের সেখানে একজন রয়েছে, প্রামাণিক রয়েছে, যেমন কি বলে বর্তমানের দেবাঞ্জন রয়েছে, ইত্যাদি, এরকম একটা টিম রয়েছে। এই টিমটা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে যান সেখানে যান। অভিষেকের অ্যাজ সাচ কোনো টিম নেই। অভিষেক মনে করেন যে এনিবডি ক্যান কাম, তিনি যদি কোথাও যান যে কেউ আসতে পারেন, এবং প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করেন। মানে খুব ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র চ্যানেল এবং এগিয়ে রাখা চ্যানেল, যেই যাক না কেন, একই রকম বিহেভিয়ার কিন্তু অভিষেক করেন। এবং অভিষেকের আরেকটি গুণ হচ্ছে গিয়ে বিভিন্ন টেলিভিশনে যখন একেবারে মানে তুলোধনা করে তৃণমূল কংগ্রেসকে, সেই চ্যানেলের লোকেদের সঙ্গেও তিনি কথা বলেন এবং তিনি বলেন যে আমাদের সমালোচনা না করলে আমি তো বুঝতে পারছি না কোথায় কি কারবার হচ্ছে বা না হচ্ছে। সেটা যদি না দেখিয়ে ব্লাইন্ডের মতন, গদি মিডিয়ার মতন শুধু মোদির প্রশস্তি করতে থাকে বা মমতার প্রশস্তি করতে থাকে, তাহলে আমি বুঝবো কি করে কোথায় গন্ডগোল হয়ে রয়েছে। ফলে তিনি ওই থিওরিতে বিশ্বাসী না এবং তিনি মনে করেন আমার বিরোধীতে যেই থাকুক না কেন, আমাকে লড়াই করতে হবে। দেখুন, একটা কথা তো ঠিক, এই যে 1983-তে ভারত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কে জানতো যে ভারত চ্যাম্পিয়ন হবে? ওয়েস্ট ইন্ডিজের ওরকম একটা টিম, যে তারপরে ভারতে এসে তারা সবকটা ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল। সেদিনকে কোনো একটা ঘটনা হোক বা যে কোনো কারণেই হোক, বা বোলিং এ হোক বা ব্যাটিং এ হোক, কপিল দেবের টিম চ্যাম্পিয়ন হয়েছে, ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে ডেফিনেটলি, তাদের বোলিং সাইড খুব স্ট্রং ছিল। তো সুতরাং কে জানতো যে ভারত চ্যাম্পিয়ন হবে? তার আগের ওয়ার্ল্ড কাপে ভারত একবারে লাস্ট নাম্বারে ছিল। তো এটা হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। সুতরাং রাজনীতির ক্ষেত্রেও আমরা দেখেছি যে যখন তখন যে কোনো জিনিস পরিবর্তন হতে পারে। এখন পরিবর্তনের জায়গাটা থেকে আমরা ত্রিপুরা দখল করতে দেখেছি বিজেপিকে, যেটা ত্রিপুরার মানুষ ভাবতেই পারে না, সেটা একদম মানে বামপন্থী সিপিএম এর জায়গা। কি করে পরিবর্তন হয়ে দ্বিতীয় টার্মে বিজেপি এলো আমি জানি না, অসম্ভব মনে হয়েছে। অর্থাৎ সেখানকার বাঙালি আর কলকাতার বাঙালি এক না। তারপরে দেখুন সারা ভারতে যেভাবে যেভাবে তারা দখল করেছে, তার পেছনে তো একটা প্ল্যানিং রয়েছে, প্রোগ্রামিং রয়েছে, সুতরাং তাদেরকে আন্ডার এস্টিমেট করে চলাটা ঠিক না। ইটস ফ্যাক্ট যে বাংলা দখল করাটা কঠিন, তার কতগুলো আইডেন্টিক্যাল যে ব্যাপার আছে সেটা বিরতির পর বলবো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যক্তিগতভাবে মনে করেন যে কতগুলো প্যারামিটার আছে, যেমন উত্তরবঙ্গে তিনি এক ধরনের ভাষণ দেন। উত্তরবঙ্গ মানে হচ্ছে গিয়ে আপনার ধরুন আলিপুরদুয়ার বা বিভিন্ন জায়গাতে যেটা রয়েছে, সেরকম ধরনের নানান রকম জায়গাতে তিনি এক এক ধরনের বক্তব্য, আবার পুরুলিয়াতে গিয়ে আরেক রকম বক্তব্য রাখেন। সুতরাং
অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো প্রোগ্রামটা ছকে নিয়েছে। অ্যাকর্ডিংলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি উত্তর থেকে দক্ষিণে প্রচার করতে যান, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ থেকে উত্তরে যাবেন, আপনার মিলিয়ে নেবেন। 2026-এর কথা বলছি। এবং লড়াইয়ের সেনাপতি হিসাবে তিনি একেবারে মরণপণ চেষ্টা করবেন। এবং 2024-এ যেমন 18 থেকে কমিয়ে 12 করে দিয়েছিলেন, মানে প্র্যাকটিক্যালি তো ওটা 18 না 20 ছিল। বাপ বেটা দুজনেই তো শুভেন্দুর বাবা এবং ছেলে, তারা তো বিজেপিতেই ছিল অলমোস্ট। সেটাকে কমিয়ে 12 করতে পেরেছিলেন। তার কতগুলো প্ল্যানিং ওয়াইজ অভিষেক সেটা করতে পেরেছে। সেগুলো স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার, আলোচনা করে লাভ নেই। তবে অভিষেক এবার যে প্ল্যানটা করেছেন সেটা এমন খাঁজে রাখবেন এবং সংগঠনকে এমন ভাবে সাজাবেন, এবং অভিষেকেও বিশ্বাস করেন এবং তৃণমূলও বিশ্বাস করে এবং আমরা সাংবাদিকরাও বিশ্বাস করি যে ভোটটা হয় ভোটের দিন। সেটা সিপিএম এর জমানাও হয়েছে এবং সিপিএম এর সবচাইতে ভালো ছাত্র হচ্ছে গিয়ে তৃণমূল। মানে ছাত্র শিক্ষককে টপকে গেছে, এত ভালো ইলেকশনটা করতে পারে, একবারে নিখুঁত নিপাট। এবং কোথায় কতটুকু কি করতে হবে, কতদিন আগে থেকে প্রিপারেশন নিতে হবে, যে অঞ্চলে যে হারবে তার মানে পরের বার টিকিট পাবে না, এই ধরনের প্ল্যান অভিষেক করে রেখে দিয়েছে। এবং তিনি মনে করেন দলের মধ্যে যারা সোশ্যাল নেটওয়ার্ক করেন বা যারা কর্মী, যারা ওই দেয়াল পোস্টার লেখে, অভিষেক তাদের খুব ভালোবাসে, তাদের ঘরে ঢুকে যায়, তাদের সঙ্গে গল্প করে। কিন্তু আবারও বলছি যে শেষ পর্যন্ত অভিষেক অত্যন্ত কড়া ধাতের মানুষ, তার সঙ্গে খুব ভাব ভালোবাসা পীড়িত করে কাছাকাছি। আমি অভিষেকের লোকফোক যারা বলেন তারা মুখ্য, তার কাছাকাছির ব্যাপার নেই। হি ইজ আউট অ্যান্ড আউট প্রফেশনাল, এমবিএ পাস করা। তার লড়াই এর জায়গাটা, মানে তার সঙ্গে লড়তে আসছেন শ্রমিক ভট্টাচার্য। হুইজ দিস শ্রমিক ভট্টাচার্য বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। এবার আমার সাবজেক্ট হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি যে কারুর ব্যক্তিগত জীবনে কি করেছেন বা না করেছেন, তার জীবনে কে এসছে, কোন নারী, কি বৃত্তান্ত, এগুলো আলোচনার বিষয় না। আমি খুব মানে ব্যক্তিগত অ্যাটাক করার ব্যাপারে, বিশেষ করে ভদ্রতার জায়গা থেকে, হ্যাঁ আমি অ্যাটাক যে করে দিই তা নয়, অনেককেই একেবারে ভয়ঙ্কর রকম অ্যাটাক করেছি, কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে আক্রমণ করার মতন চরিত্র শ্রমিক ভট্টাচার্য নয়। এবং আমি জানি যে তৃণমূল ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যের কোন একটি ঘটনাকে নিয়ে একেবারে তোলপাড় করে দিয়েছে। এই সংস্কৃতি তৃণমূলের নয়, এটা অভিষেক পছন্দ করেন না, কিন্তু তৃণমূল এটা করতে বাধ্য হয়েছে, কারণ তৃণমূল জানে যে যেভাবে অভিষেকের পরিচয়, তার পিতা মাতা ইত্যাদি নিয়ে নোংরামির জঘন্যতম খেলা বিজেপি খেলেছে, তারা চুপ করে বসে থাকবে কেন? বিজেপি যদি মিথ্যাচার করে থাকে, এবং তার আইটি সেলের মতন শান্তির ছেলে তো নেই কেউ। সরি, এ দেখুন খারাপ কথা বেরিয়ে গেল, আমি প্রবীর বিশ্বাস নই। মানে শান্তির ছেলে, মানে ট্রিপল শান্তির ছেলে হচ্ছে কি বিজেপির আইটি সেল। এবং তাদের মতন ছোট লোক, তাদের মতন অসভ্য, অভদ্র, জন্মের ঠিক নেই গোছের সমস্ত ছেলেপুলেদের ভাষা জঘন্যতম। এবং আমি জানতে পারলাম, যেটা রিসেন্ট গতকাল রাত্রিবেলা জানতে পেরেছি, যে আইটি সেলের মধ্যে কিন্তু প্রচুর সিপিএম এর লোক ঢুকে, তারাই নোংরা নোংরা কথাবার্তাগুলো বলছে। মানে আপনাকে বলবে, আমাকে বলবে, প্রবীর বিশ্বাসকে বলবে নোংরা কথা। নোংরা কথা কিন্তু বিজেপি খুব একটা বলতো না, সেটা কিন্তু হচ্ছে এই এক শুভেন্দুর ক্লোজ সমস্ত ওয়েবগুলোর জন্য বা পোর্টালগুলোর থেকে ছোট লোকামি হচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ, তারা শুভেন্দুকে ভগবান মনে করে। এবং দ্বিতীয়টা হচ্ছে এই সিপিএম থেকে যাওয়া যারা নোংরা খিস্তি কেউ করা ছেড়ে তো কিছু জানে না, শূন্য হয়ে গেছে। আমার পরের এপিসোডে দিচ্ছে, এবার দাওয়াই এমন দেবো মানে কল্পনা করতে পারবেন না, আজকে দিচ্ছি। শ্রমিক ভট্টাচার্যকে আমি
কোনো একটি অনুষ্ঠানে, কোনো একটি পুজো মণ্ডপে তার সঙ্গে আমার আলাপ হয়। প্রায় ঘন্টা দেড়েক উনি আমাকে ডাকলেন, এই প্রসূন দা শুনুন না, আসুন বসে গল্প করি। এবং প্রায় ঘন্টা দেড়েক তার সঙ্গে গল্প করেছিলাম। শুধু গল্পই নয়, তার একটা ইন্টারভিউ টাইপেরও নিয়েছিলাম। এবং বিশ্বাস করুন, আমি মুভড হয়ে গেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম তার জ্ঞান পারদর্শিতা দেখে। আমাদের এই 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আলোচনা হয়েছিল কমিউনিস্ট পার্টি নিয়ে, এবং কমিউনিস্ট পার্টির ত্রুটি কোথায়, মার্ক্সীয় সাহিত্যে দাস দাস ক্যাপিটাল আজকের দিনে চলে না কেন, আমি আগের এপিসোডে বলেছি, তার অনেকটাই কিন্তু শ্রমিকের বক্তব্য। এবং শ্রমিকের যে মানে কমিউনিজম এবং মার্ক্সিজম নিয়ে এত পড়াশুনো, এবং শুধু তাই না, গান্ধীজম নিয়ে এত পড়াশুনো, আমি কল্পনা করতে আমি মানে রীতিমতো স্টান্ট হয়ে গেছি। দেখুন, আমরা সাংবাদিক, আমাদের শত্রু এসেছে কেউ না। হ্যাঁ ঠিক আছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংঘাতিক ভালোবাসি, তিনি আমার গুরু, ছেড়ে দিন, বা অভিষেক আমার সন্তান সহ, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার প্রফেশনের ক্ষেত্রে আমার তো অ্যাজ কোনো শত্রু হওয়া উচিত না। শ্রমিক ভট্টাচার্য তো আমার শত্রু নয়। শ্রমিক ভট্টাচার্য কেন, আমি আদর্শগতভাবে বাজপেয়ীর বিরাট ফ্যান। আমি পরবর্তী অধ্যায়ে পশ্চিমবঙ্গে তপন শিকদারের সঙ্গে, তপন শিকদার আমাকে ভীষণ ভালোবাসতেন। ওনার শ্যামবাজারের বাড়িতে গেলে বলতেন, এই কে আছে ও, প্রসূনকে একটুখানি মিষ্টি দাও। আমি বললাম, দূর, আপনি মিষ্টি খান না, কিছু না, সুগারের রুগী। বলে, না না তুমি খাও, আমার সামনে বসে খাও, আমার ভালো লাগবে। আমার সঙ্গে রাহুল সিনহার দুর্দান্ত সম্পর্ক। রাহুল সিনহা একজন বিজেপির লোককে যতটা বিশ্বাস করে, ভরসা করে, তার থেকে বেশি আমাকে বিশ্বাস করে, এত বড় কথাটা বলছি। আমার সিপিএম এর সুভাষ চক্রবর্তীর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। আমার সিপিএম এর বিপ্লব দাশগুপ্ত, যার নাম আপনারা কেউ জানেন না, তার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ছিল। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক উত্তরবঙ্গের ভট্টাচার্যের সঙ্গে। তো সুতরাং আমাদের সম্পর্ক রাখতে হয়, তা না তো খবর বার করবো কি করে। এবং আমার বিজেপিতে এক ভদ্রমহিলা তো দেখলাম, ফাল্গুনী পাত্র, তিনি মাঝে মধ্যে নানান অনুষ্ঠানে তার সঙ্গে আমার দেখা হয়। অত্যন্ত জেন্টল লেডি, এরা প্রত্যেকে আরএসএস করা, এবং ফাল্গুনী পাত্রও তাই, ভারী ভদ্রলোক। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আসলেন, দেখলেন, জয় করলেন, তার উচ্চশিক্ষা সুবক্তা হিসেবে এত সোজা নয়। ভেরি সরি টু সে। 3টে পার্টে ভাগ করছে। শ্রমিক কি কি করতে পারেন, প্রথম কথা আপনাদেরকে জানাই যে শ্রমিক ভট্টাচার্য কিন্তু প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিজেপি, এটা হয়েছেন সেরেপ আরএসএস এর ইচ্ছায়। নরেন্দ্র মোদী বা অমিত শাহ মোটেই চাননি। অনেক খবর এদিক থেকে ওদিকে যায়, যাচ্ছে, আসছে, ইনস্ট্রাক্টেড বাই আরএসএস, যে কোনো ঝঞ্ঝাট চাই না, শ্রমিককে করো, এদিক ওদিক দরকার নেই। এবং অগ্নিমিত্রা পালকে সশব্দে ছেটে ফেলে দিয়েছে, এবং শুভেন্দুর ইচ্ছা শক্তিকে ভেঙে ফেলে দিয়েছে এই আরএসএস। বলেছে বেকার, বাউন্ডুলে হবে না। এবং সত্যি তো, ঠিকই তো। কে অগ্নিমিত্রা পাল, কি তার পেডিগ্রি, কি তার ব্যাকগ্রাউন্ড, ফ্যাশন ডিজাইনার ছিলেন। যাই হোক, আমি মুখ খুললে নর্দমা বেরোবে, আর দরকার নেই। লোকের চ্যাটার্জি, কে এরা, ফালতু জিনিস। এই যে বিজেপিতে নব্য বিজেপি ধরুন গত 5-7 বছরে এসছে, এদের কি স্যাক্রিফাইস আছে বিজেপির জন্য? বিজেপি হিন্দু পার্টি হতে পারে বা যাই হতে পারে, এরাও হিন্দু হিন্দু রাম 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 করে যাবে। কিন্তু দলের একটা দল করছে, একটা রেজিমেন্টেড পার্টি, তার নোহাউ তো জানা দরকার, সেটা আরএসএস না করলে জানবে কি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তার পূর্ব ইতিহাস, তার দারিদ্র নিয়ে যদি আপনাদের সম্যক ধারণা না থাকে, তাহলে তৃণমূল করা উচিতই না। তৃণমূল করছি দিদি 2011 থেকে মস্তানি মারছেন যারা, তাদের এটাই বলতে হয় যে দিদি যখন বাড়িতে দুবেলা খাবার ঠিক মতন পেতেন না, একটা বড় পরিবারে, দারিদ্র ছিল তাদের সর্বক্ষণের সঙ্গী, তার কতটুকু খবর আপনারা রাখেন। সেখান থেকে আজকে এখানে এসে পৌঁছেছেন। আজ যদি ভারতবর্ষ কেন, বিশ্বের খুব কমই লোক অত গরিব অবস্থা থেকে এই জায়গায় আসতে পারেন লড়াই করতে করতে, জানেনই না অনেকে। ওই আমরা এই তৃণমূল করি, ফালতু কথা বলে লাভ। সেরকম শ্রমিক ভট্টাচার্য উচ্চশিক্ষিত, প্রেসিডেন্সির ছাত্র না হলো, এবং তারপরে তিনি সমস্ত তথ্যাদি বিভিন্ন বই পড়া থেকে, বিভিন্ন তিনি ন্যাশনাল লাইব্রেরির মেম্বার ছিলেন, বইপত্র নিয়ে পড়া থেকে শুরু করে, মার্ক্স সাহিত্য থেকে শুরু করে গান্ধীবাদ সমস্ত যেমন পড়াশোনা করেছেন, তেমন আরএসএসটিও কিন্তু খুব সুন্দরভাবে করেছেন, এবং এবিভিপির মেম্বারও তিনি ছিলেন। এবং আরএসএস এগুলো দেখার পর যেমন ছেটে বাদ দিয়ে দিয়েছেন, তেমন আপনাদেরকে বলি যে একই লোক দুটো পদে থাকা, অর্থাৎ সুকান্ত মজুমদারের দুটো পদে থাকা সম্ভব ছিল না। সুকান্ত নিজেও চাইছিলেন না, কারণ তিনি খুব ভালো জানেন, তিনি বুদ্ধিমান শিক্ষক মানুষ, ডক্টরেট হাইলি কোয়ালিফাইড ছাত্র পড়িয়ে গেছেন। তিনি জানেন যে এখানে শুভেন্দু মস্তানি করবে, এবং তার আন্ডারটেক হয়ে তিনি থাকতে রাজি না।
তিনি কেন্দ্রের মন্ত্রিত্ব করবেন, যখন প্রয়োজন হবে তিনি আসবেন, বক্তব্য রাখবেন। কথাটা হচ্ছে যে তাহলে কি শ্রমিক শুভেন্দুর ইয়েস ম্যান হয়ে চলবে? 3টে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিক ভরচার্জ কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যেতে রাজি নেই না। গত পরশুদিন যখন মোটামুটি ফাইনাল হয়ে গেল যে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তখন তাকে সাংবাদিকরা বলতে গিয়েছিল যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, না, ব্যক্তিগত কোনো আলোচনা করবেন না, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমি কিছু বলবো। দ্যাট ইজ জেন্টল টাইপ। আমি আবারও বলছি, হি ইজ এ জেন্টলম্যান, 100% জেন্টল। তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমি উৎসাহী না। ওরম খুঁজতে গেলে জানেন তো, ওরম তার যে ব্যক্তিগত জীবন নিয়ে যে লড়ালড়ি করছেন, খুঁজতে গেলে রাজনৈতিক দলের লোকেদের প্যান্ট খুলে যাবে, আমি যা জানি। দয়া করে আমার মুখ ঘাটাবেন না। আমি ভদ্রলোক, দাপটে প্রোগ্রাম করি, কারোর কাছ থেকে অবলাইজ হয়ে মাথা নিচু করে কোনোদিন কিছু করিনি, করবো। কিন্তু ওই তো বললাম, কেচ্ছা যদি ঘাটতে যান দুর্গন্ধ বেরোবে, মানে 2000 বছরের পুরনো দুর্গন্ধ বেরিয়ে আসবে, ঘাটাবেন না। ও তো দালান, কি বলবো আর। যাই হোক, তো একটা ব্যাপার কি হতে পারে যে নব্য এবং পুরাতন তৃণমূলের, এই তৃণমূল বলছি, বিজেপির মধ্যে সে একটা মিলন ঘটাবে, এত সোজা। আপনি সেই মানে দুজনের মধ্যে একেবারে সংঘবদ্ধতা করতে গেলেই তিনি পারবেন। প্রথম কথাটা হচ্ছে, 3টে পয়েন্টের প্রথম পয়েন্টটা হচ্ছে তাকে শুভেন্দুর আন্ডারটেক হয়ে থাকতে হবে। অর্থাৎ মুখ হচ্ছে গিয়ে শুভেন্দু, আর লেবার হচ্ছে গিয়ে শুভেন্দুর আন্ডারে শ্রমিক। এটা করলে শ্রমিক চালাতে পারবেন 2026-এর নির্বাচন অবধি। শ্রমিক করবেন কি? শ্রমিককে যতটুকু চিনি, তার ব্যক্তিত্ব যতটুকু আছে, তিনি সেই করার বান্দা নন। অর্থাৎ শুভেন্দুর ইয়েস ম্যান হয়ে তিনি থাকবেন না। সেটা যদি ডাড্ডা ফাড্ডা অমুক তমুক অমিত শাহ সবাই বলে, তাহলেও তিনি থাকবেন, কারণ তার পেছনে আরএসএস এর বিরাট ব্যাকিং রয়েছে। 2, পয়েন্ট নাম্বার 2, যে তিনি পারতপক্ষে চেষ্টা করবেন নব্য এবং পুরাতন এদের একটা কম্বিনেশন তৈরি করতে, যেটা বলছি না, পসিবল না। কারণ যারা পুরাতন তাদের অনেককেই প্রায় পেছনে লাথ মেরে বের করে দেওয়া হয়েছে, তারা ঘরের বাইরে বসে চোখের জলও ফেলেছে। আমি তো বলছি যে আজকে হয়তো আপনারা বলবেন যে রাহুল সিনহাকে তো বিভিন্ন মঞ্চে দেখা যায়, দেখা যেতে পারে। রাহুল সিনহার যে স্যাক্রিফাইস 2004-এর পর, যে তখন বিজেপি ওই 6 নম্বর অফিসে কেউ যেত না, একা রাহুল সিনহা অফিস চালাতেন, সেই রাহুল সিনহার এই দুর্দশা হবে যে তাকে দয়া করে কেউ ডাকবে। বা দিলীপ ঘোষ, যার স্যাক্রিফাইসের জন্য আজ 18টা সিট পেয়েছিল বা 77টা আসন পেয়েছিল, তাকে একেবারে নতুন যে প্রেসিডেন্ট হচ্ছে তার অনুষ্ঠানে পর্যন্ত ইনভাইট করা হয় না। তো এই নব্য এবং আদির কোনোদিন মিল শ্রমিক করাতে পারবেন না। সেই চেষ্টা করাতে গেলে আরো ঘাটবে, আরো বিস্তর ঝামেলা, আরো গন্ডগোলের মধ্যে পড়বে। তাহলে 3 নম্বরটা কি? 3 নম্বর, যেটা আমার ধারণা, মিলিয়ে দেখবেন, আমার কথা মানেই সেটা শেষ কথা নয়। শ্রমিক যেটা করবেন, শ্রমিক কমিটি করবেন, এবং শ্রমিকের কমিটির মধ্যে যারা এতদিন অব্দি কাপ্তানি করে বেরিয়েছে, তাদের হয়তো কাউকে কাউকে রাখবেন। রাখলেও তাদের সুতোটা কিন্তু শ্রমিক নিজের হাতে রাখবেন। শ্রমিক হয়তো মাস লিডার নয়, তিনি হয়তো মাঠে ময়দানে তেমন বিখ্যাত বক্তব্য বা ভিড় জমাবার লোক না। সেটা যতই যাই বলুন, সেটা শুভেন্দু ছাড়া এই দলে কেউ নেই। তাও শুভেন্দু মানে তার পূর্ব মেদিনীপুরে যতটা লোক ভিড় করাতে পারে, দমদমে আসলে সেই লোকটা ভিড় হবে, বাইরে থেকে লোক আনতে হবে। যাই হোক, তবু শুভেন্দুর কিন্তু পাবলিক ইয়েটা আছে। এবং শ্রমিক যদি মনে করে থাকেন যে তিনি হিন্দুত্ববাদকে নিয়েই চলবেন, যেটা তিনি গতকালের ভাষণ টাষণে বলেছেন চলেছেন, তাহলে তিনি ভুল করছেন। কারণ দিলীপ ঘোষের একটা বিখ্যাত কথা শ্রমিককে বলতে চাই, যে দিলীপ ঘোষকে তিনি নাও বা ডাকতে পারেন, কিন্তু দিলীপ ঘোষ গত 3-4 দিন আমাকে একটা বিখ্যাত কথা আমাকে বলেছিলেন। জানেন প্রসুন্দা, ধরুন আপনি 70 বছর অব্দি বাঁচলেন, 100 বছর অব্দি বাঁচলেন, 100 বলেছে, 100 বছর অব্দি বাঁচলেন, তো ভগবান ঠিক করে দিয়েছে যে 100 বছর আপনি কি কি খাবেন। সেটা জন্মানোর সঙ্গে সঙ্গে আপনি মায়ের দুধ খাবেন, এবং একদম শেষে গিয়ে যখন শ্বাস উঠে যাবে, তখন তুলসী পাতা এবং গঙ্গার জল খাবেন। একদম ভগবানের সেট করা রয়েছে। আমি বললাম আচ্ছা, তারপর বলে 70 বছরেই যদি আপনি সব খেয়ে নেন, শেষ 30 বছর তো আপনাকে না খেয়ে থাকতে হবে। মারাত্মক কথা বলছি, মারাত্মক কথা। 100 বছর যদি আপনি বেঁচে থাকেন, আর আপনার জন্য অ্যালোটেড যে ফুড রয়েছে নানান বয়সে, সেটা যদি 70 বছরই আপনি সব খেয়ে নেন, তাহলে শেষ 30 বছর আপনাকে না খেয়ে থাকতে হবে। সেরকমই
30% ভোট যদি শ্রমিক আপনি মনে করেন মুসলিম ভোটটাকে আউট করে দিয়ে 70% নিয়ে থাকবেন, তাহলে আপনাকে কিন্তু কাঁদতে হবে দিলীপ ঘোষের ভাষায়। দিলীপ ঘোষ আপনার দলের প্রাক্তন সভাপতি, যাকে আপনার পাত্তা দিলেন না, বিপদে পড়বেন। কারণ দিলীপ ঘোষের অনুগামী এখনো প্রচুর রয়েছে। আমার ধারণা, দৃঢ় ধারণা, যে শ্রমিক এমন কমিটি করবেন যাতে করে বিগত কমিটির অনেকেই ছাটাই কাটাই যায়, কারণ তাদেরকে পছন্দ না। এবং আরএসএস এর যেটা বক্তব্য, আমি জানি না কি বক্তব্য, কতটুকু কি বৃত্তান্ত, যতটুকু শুনেছি কোট আনকোট, শ্রমিক কিন্তু তাদের কথা মতন চলবেন। জয় হার জিতটা তো পরের কথা। এবং শুভেন্দু কাপ্তানি করবে আর শ্রমিক বসে বসে দেখবে, তার আগে শুভেন্দুকে ছাটাই কাটে চলবে। এবং তার জন্য প্রয়োজনীয়, কারণ শ্রমিকের একটা মারাত্মক ক্ষোভ রয়েছে বলে আমি শুনতে পেরেছি, যেটা আমার ছোট ভাই এবং তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কাছ থেকে জানতে পারলাম, যে এই শ্রমিকের বিরুদ্ধেই নাকি পূর্ব মেদিনীপুরের কে একজন পুণ্ডরীকাক্ষ নাকি একটা লোককে দাঁড় করাবার চেষ্টা করেছিল শুভেন্দু। জানি না, এটা আমাকে বলবো, আপনার অরূপ চক্রবর্তী বলল। ফলে শ্রমিককে টাইট দেওয়ার জন্য কিন্তু একজন ক্যান্ডিডেট ঠিক করেছিল, শ্রমিক সেটা জানতে পেরেছে। শ্রমিককে কিন্তু জিততে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না শুভেন্দুর, কারণ শুভেন্দু কিন্তু বারবার দিল্লিতে গিয়ে বলেছে শ্রমিক নয়, শ্রমিক নয়, শ্রমিক নয়, ইয়েকে করো, একে করো, তাকে করো, এবং পলকে করো, ম্যাডাম পলকে করো, অগ্নিমিত্রা অগ্নি জ্বালাবে। দিল্লি অনেক সময় ইয়েস বললো, অমিত শাহ রাজি ছিল, কিন্তু তারও উপরে তো বাপেরও তো বাপ থাকে, তার বলছে অগ্নিমিত্রা হবে না। সুতরাং ক্যাচালটা কিন্তু শ্রমিক থেকে যাচ্ছে, কিন্তু শ্রমিক তবুও এটা করবেন। তিনি যে কমিটি করবেন তার আন্ডারে তথাকথিত শুভেন্দু ঘনিষ্ঠ, সুকান্ত ঘনিষ্ঠদেরকে তিনি প্রায়োরিটি দেবেন না। তাতে কি ফল হবে? তাতে লড়াইটা অসম থাকবে, মমতা ফের ক্ষমতায় আসবে। এই তিনটে অপশনই শ্রমিকের রয়েছে, তার কোনো একটি অপশন ধরলেও শ্রমিকের পক্ষে কিন্তু জিতে আসাটা নেক্সট টু ইম্পসিবল। কিন্তু ওই যে বলছি, খেলার শেষ প্রান্ত অব্দি আগে থেকে কিছু বলা যায় না। বাট অলদো শ্রমিক কিন্তু দলটাকে সাজাবার চেষ্টা করবেন। একটা অসভ্য মার্কা কথাবার্তার দল তৈরি হয়ে রয়েছে, সেটা থেকে সভ্যতায় নিয়ে আসার চেষ্টা করবে। এখন এটা তো অরণ্যদেব না যে ওএমবেসি আর লঙ্গোরা ওই নেংটি পরে ঘুরে বেড়ায়, তো নেংটি থেকে তাদেরকে প্যান্ট বা ধুতি পরাতে গেলে টাফ আছে। শ্রমিক ভট্টাচার্য কিন্তু সেই জাতের লোক যিনি ওই কলার তলা পাঞ্জাবি আর সামনে মাফলার ঝুলিয়ে ঘোরেন না, ওই সাদা শার্ট আর প্যান্ট পরে গতকাল রাত্রেও দেখলাম তিনি ঘুরে বেড়াচ্ছেন। দেখুন শ্রমিকবাবু, আই উইশ ইউ অল দ্য বেস্ট। দ্যাট কি বলা যায়, মানে দ্য ইলেকশন ইজ ভেরি টাফ ফর ইউ, টাফ ফর শুভেন্দু, টাফ ফর সুকান্ত, টাফ ফর মোদি, টাফ ফর অমিত শাহ, এভরিবডি। কিন্তু লড়াই তো লড়তে হবে, ফেল করার জন্য তো কেউ পরীক্ষায় বসে না। দেখুন চেষ্টা করে, আবারও বলি আই উইশ ইউ অল দ্য বেস্ট। কিন্তু লড়াইটা কঠিন যেটা, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।